আজ থেকে প্রায় ১০-১৫ বছর আগের কথা। সময়টা এমন ছিল যখন স্কুল থেকে ফিরে আমাদের প্রথম কাজ ছিল স্মার্টফোনটা হাতে নেওয়া। বাসে করে বাসায় ফেরার পথে কিংবা অফিসের এক ফাঁকে আমাদের সবার চোখ আটকে থাকতো একটা ছোট্ট উজ্জ্বল স্ক্রিনে। একটা কাঠের গুলতি আর রাগী কিছু পাখি। আর তারপর সেই দুর্দান্ত তৃপ্তি যখন শেষ সবুজ এনিমিটা ধুলোয় মিশে যেত। অ্যাংরি বার্ডস। এটা শুধু একটা মোবাইল গেম ছিল না। এটা ছিল আমাদের পুরো একটা প্রজন্মের ছেলেবেলার আবেগ, আমাদের প্রথম স্মার্টফোনের প্রথম পাগলামি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ফিনল্যান্ডের এক নামহীন কোম্পানির একটা সাধারণ গেমিং আইডিয়া কিভাবে পুরো পৃথিবীর বিনোদন জগৎকে ওলটপালট করে দিল? কিভাবে এই রাগী পাখিরা কোটি কোটি ডলারের একটা ব্যবসা দাঁড় করালো? আর আজ এত বছর পর সেই জনপ্রিয়তার কি অবস্থা? আমি মাহফুজুর রহমান মাহিম আছি আপনাদের সাথে। চলুন আজ আপনাদেরকে শোনাই সেই সাফল্যের আর তার পেছনের অজানা গল্প। ২০০৮-৯ সাল। পুরো পৃথিবী তখন এক অপ্রতিরোধ্য টেক বিপ্লবের মধ্য দিয়ে এগোচ্ছিল। স্টিভ জবসের হাত ধরে আইফোন এসে মোবাইল ফোনের সংজ্ঞাটাই বদলে দিয়েছে। ২০০৮ সালে নতুন যুক্ত হয়েছে অ্যাপ স্টোর। নোকিয়ার স্নেক গেম বা বাটন ফোনের দিন প্রায় শেষের দিকে। মানুষ মাত্রই টাচ স্ক্রিনের স্ক্র্যাচিং আর সোয়াইপিংয়ের জাদুতে মুগ্ধ হতে শুরু করেছে। মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি তখন এক আনকোরা কুমারী ক্ষেত্র, যেখানে ভবিষ্যৎ কী তা কেউ জানত না। ঠিক এই সোনালি সম্ভাবনার সময়ে পৃথিবীর এক কোনায় ফিনল্যান্ডের একটা ছোট্ট গেম কোম্পানি রবিও ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছটফট করছিল। ২০০৩ সালে ৩ বন্ধু মিলে শুরু করা এই কোম্পানিটি তখন চূড়ান্ত দেউলিয়া হওয়ার পথে। জানেন তারা কতটা মরিয়া ছিল? অ্যাংরি বার্ড বানানোর আগে এই ছোট্ট দলটি দীর্ঘ ৬ বছরে একটা দুটো নয়, পুরো ৫১টি গেম বানিয়েছিল। অ্যাকশন, রেসিং, স্ট্র্যাটেজি সব চেষ্টা করেছিল তারা। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের একটা গেমও হিট হয়নি। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্য হয়ে যায়। কর্মীদের বেতন দেওয়ার টাকা নেই, বাধ্য হয়ে একে একে ছাঁটাই করা হচ্ছিল কর্মচারীদের। রবিওর প্রতিষ্ঠাতা নিকলাস হেড এবং তার টিম যখন পিঠ দেয়ালে ঠেকে যাওয়া একদল যোদ্ধা, তারা জানতো তাদের হাতে আর মাত্র একটা সুযোগ আছে। শেষবারের মতো জমানো সবটুকু টাকা বাজি রেখে তারা শুরু করলো তাদের ৫২তম প্রজেক্ট। তারা খুব ভালো করে জানতো এই ৫২ নম্বর তীরটা যদি লক্ষ্যভেদ করতে না পারে, তখন রবিও নামের কোম্পানিটি পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে। আর এই ডু অর ডাই পরিস্থিতি থেকে জন্ম নিতে যাচ্ছিল মোবাইল গেমিংয়ের ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ এক রূপকথা। কোম্পানি যখন ডুবতে বসেছে তখন একদিন রবিওর গেম ডিজাইনার ইয়াকো ইয়াসালো পেন্সিল কাগজ নিয়ে বসলেন। তিনি একটা ডিজাইন আঁকলেন। একটা ছোট্ট গোলগাল উজ্জ্বল লাল রঙের পাখি। পাখিটার কোনো ডানা নেই, কোনো পা নেই, কিন্তু তার চোখ দুটো প্রচণ্ড রাগে কুঁচকে আছে। টিমের বাকি সদস্যরা যখন এই স্কেচটা দেখলো তখন তারা গেমের কোনো নিয়ম বা গল্প জানতো না। কিন্তু ওই একটা ডানা ছাড়া রাগী পাখির চাহনি দেখেই পুরো টিম এক অদ্ভুত মুগ্ধতায় স্তব্ধ হয়ে গেল। সবাই এক বাক্যে রাজি হয়ে গেল গেম যদি বানাতেই হয় তবে এই রাগী পাখিদের নিয়েই বানানো হবে। নাম রাখা হলো অ্যাংরি বার্ডস। কিন্তু একটা ভালো গল্পে তো নায়কের পাশাপাশি খলনায়কেরও প্রয়োজন হয়। পাখিরা এত রাগী কেন? কারণ তাদের ডিম চুরি হয়েছে। কিন্তু চোরটা কি হবে? সময়টা মনে করে দেখুন, ২০০৯ সালে পুরো পৃথিবী জুড়ে তখন সোয়াইন ফ্লু বা শূকরের ভাইরাসের এক আতঙ্ক চলছিল। এই রিয়েল লাইফ ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে টিম ঠিক করলো গেমের ভিলেন হবে কিছু সবুজ রঙের শূকর। আর মজার ব্যাপার হলো, পাখিরা যত রাগী, শূকরগুলোকে বানানো হলো ঠিক ততটাই হাসিখুশি আর বোকা, যা প্লেয়ারদের মনে শূকরগুলোকে ধ্বংস করার এক অবচেতন জেদ তৈরি করত। কিন্তু গেমের আসল ম্যাজিক লুকিয়েছিল এর গেম প্লে আইডিয়ায়। পাখিদের তো ডানা নেই, তারা উড়বে কিভাবে? তখনই মাথায় এলো সেই যুগান্তকারী আইডিয়া, কাঠের গুলতি বা স্লিং শট। আইডিয়াটা ছিল একদম খাঁটি এবং সহজ। স্ক্রিনে আঙ্গুল ছোঁয়ান, গুলতির রাবারটা পেছনে টানুন, নিশানা ঠিক করুন আর ছেড়ে দিন। ব্যাস, ফিজিক্সের সবচেয়ে সহজ নিয়ম ব্যবহার করে পাখিটা গিয়ে আঘাত হানবে শূকরদের তুর্গে। কাঠ, পাথর কিংবা কাচের তৈরি দেওয়ালগুলো ভাঙবে একদম বাস্তবসম্মত ফিজিক্সের নিয়মে। রবিও বুঝতে পেরেছিল মোবাইল স্ক্রিনে মানুষ জটিল কোনো বাটন টিপতে চায় না। তারা এমন কিছু চায় যা ১ সেকেন্ডে বোঝা যায়, কিন্তু আয়ত্ত করতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। এই টানাছাড়া পাখির রাগ আর আঙুলের ডগায় গুলতি টানার আদিম আনন্দ, এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হচ্ছিল মোবাইল গেমিং ইতিহাসের সবচেয়ে নিখুঁত এক সৃষ্টি। ২০০৯ সালের ডিসেম্বর মাস। কোনো বড় ধরনের ঢাকঢোল না পিটিয়েই আইফোনের অ্যাপ স্টোরে আপলোড করা হলো অ্যাংরি বার্ডস। শুরুতে কিন্তু তেমন কোনো সাড়া ছিল না।
প্রথম কয়েকটা সপ্তাহ কেটে গেল একদম নীরবে, কিন্তু রবিও জানতো না ব্যাকগ্রাউন্ডে একটা সাইকোলজিক্যাল ঝড় তৈরি হচ্ছিল। হঠাৎ করে শুরু হলো ওয়ার্ড অফ মাউথ বা মুখে মুখে ছড়ানো ম্যাজিক। একজন গেমটি ডাউনলোড করে তার বন্ধুকে দেখালো, সেই বন্ধু দেখালো তার পরিবারকে, আর এভাবেই 2010 সালের শুরুর দিকে এসে পুরো গেম দুনিয়ার একটা বিস্ফোরণ ঘটলো। যারা জীবনে কখনো কোনোদিন ভিডিও গেমের রিমোট হাত দিয়ে ছুঁয়েও দেখেনি, স্কুল পড়ুয়া বাচ্চা থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধ দাদু কিংবা সারাদিন কর্পোরেট মিটিংয়ে ব্যস্ত থাকা গম্ভীর বস, সবাই এই রাগী পাখিদের প্রেমে হাবুডুবু খেতে লাগলেন। কিন্তু কেন? কেন সবাই এতটা পাগল হয়ে গেল? কারণ রবিও মানুষের মনস্তত্ত্ব ধরে ফেলেছিলেন। প্রথমত, এই গেমটি খেলতে কোনো ইন্টারনেট লাগতো না। তখনকার সময়ে যা ছিল এক বিশাল অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত, লেভেলগুলো ছিল খুব ছোট আর সহজ। বাসের মধ্যে 2 মিনিট অপেক্ষা করছেন, একটা লেভেল পার করে নেওয়া যাক। আর সবচেয়ে বড় কারণ সেই আদিম তৃপ্তি। কাঁচ বা পাথরের দেওয়াল ভেঙে যখন শেষ শুকরটার উপরে ছাদ ধসে পড়ত মানুষদের মস্তিষ্কে, তখন ডোপামিনের বন্যা বয়ে যেত। একটা লেভেলে 30টা না পাওয়া পর্যন্ত মানুষের রাতে ঘুম আসতো না। দেখতে দেখতে অ্যাংরি বার্ডস অ্যাপ স্টোরের 1 নম্বর সিংহাসন দখল করে নেয়। ডাউনলোড সংখ্যা 10 লাখ থেকে 10 কোটি, তারপরে এরকম শত কোটি ছাড়িয়ে যায়। এটি শুধু একটা গেম থাকলো না, এটি হয়ে উঠল গ্লোবাল পপ কালচারের একটা অংশ। স্কুলের ব্যাগ, টি শার্ট, চাবির রিং থেকে শুরু করে খাবারের প্যাকেট, যেদিকেই চোখ যেত শুধু এই রাগী পাখিদেরই দেখা মিলত। ইতিহাসে প্রথম একটা মোবাইল গেম পুরো পৃথিবীর মানুষকে জাত, ধর্ম, বয়স ভুলে একই গুলতির সুতোয় বেঁধে ফেলেছিল। কিন্তু রবিওর দূরদর্শিতা শুধু একটা হিট গেমের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তারা খুব ভালো করে জানতো ডিজিটাল স্ক্রিনের পিক্সেল আজ আছে, কাল মানুষ ভুলে যেতে পারে। কিন্তু সেই পিক্সেলকে যদি মানুষের বাস্তব জীবনের স্পর্শে রূপ দেওয়া যায়, তবেই তৈরি হয় দীর্ঘস্থায়ী কিছু। রবিও সিদ্ধান্ত নিল তারা অ্যাংরি বার্ডসকে শুধু একটা মোবাইল গেমের গণ্ডিতে আটকে রাখবে না, একে বানাবে পৃথিবীর সবচেয়ে বড় ক্যারেক্টার ব্র্যান্ড। ঠিক যেমনটা ডিজনির মিকি মাউস কিংবা হ্যালো কিটি করেছিল। আর এরপরের গল্পটা ছিল পিওর বিজনেস জিনিয়াস। রাতারাতি পুরো পৃথিবীর বাজার দখল করে নিল এই রাগী পাখিরা। আপনি শপিং মলে গেছেন, তাক ভর্তি অ্যাংরি বার্ডসের সফট টয়। আপনার সন্তান স্কুলে যাচ্ছে, তার পিঠের ব্যাগ আর লাঞ্চ বক্সে হা করে তাকিয়ে আছে সেই চেনা লাল পাখি। এমনকি মানুষের শোবার ঘরের বালিশের কাভার, গায়ের টি শার্ট, চাবির রিং, জুতো থেকে শুরু করে সুগন্ধি বা পারফিউম, কি ছিল না তাতে। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে গেম না খেলা মানুষটাও বাজারে গিয়ে এই কিউট ক্যারেক্টারগুলোর প্রেমে পড়ে জিনিসপত্র কিনে বাড়ি ফিরত। রবিও শুধু গেম বিক্রি করেনি, তারা আমাদের লাইফস্টাইল আর পপ কালচারের ভেতরে নিজেদের স্থায়ীভাবে গেঁথে দিয়েছিল। ব্র্যান্ড লাইসেন্সিং আর এই মার্চেন্ডাইজিং এর কল্যাণে রবিওর ঘরে প্রতি বছর কোটি কোটি ডলারের রেভিনিউ আসতে শুরু করে। এভাবেই ফিনল্যান্ডের এক অন্ধকার ঘরে জন্ম নেওয়া সেই 52তম শেষ চেষ্টা মাত্র কয়েক বছরের ব্যবধানে রূপ নেয় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এক বিশাল ব্র্যান্ডে। মার্চেন্ডাইজ কেবল তো শুরু ছিল। রবিও খুব দ্রুত বুঝতে পারল এই পাখিদের জনপ্রিয়তা ধরে রাখতে হলে এদেরকে কথা বলা শেখাতে হবে, এদের একটা নিজস্ব গল্প দিতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। তারা কোনো প্রথাগত টিভি চ্যানেলের তোয়াক্কা না করে সরাসরি গেম অ্যাপের ভেতরে চালু করে দিল অ্যাংরি বার্ডস টুনস নামের এক কার্টুন সিরিজ। কোটি কোটি মানুষ গেম খেলার পাশাপাশি অ্যাপের ভেতরেই সেই কার্টুন দেখতে শুরু করলো। এরপর এই সিরিজটি বিশ্বের নামি দামি টিভি চ্যানেলগুলোতেও জায়গা করে নেয়, যা পাখিদের পপ কালচার ভ্যালু আরও বাড়িয়ে দেয়। কিন্তু রবিও এখানে থেমে থাকেনি। 2016 সালে তারা পা রাখল বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় মঞ্চ হলিউডে। থিয়েটারে মুক্তি পেল দ্য অ্যাংরি বার্ডস মুভি। যে পাখিদের ডানা ছিল না, পা ছিল না, তাদের হাত পা দিয়ে চমৎকার ডায়লগ আর দুর্দান্ত অ্যানিমেশন দিয়ে বড় পর্দায় জ্যান্ত করে তোলা হলো। সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় $352 মিলিয়ন বক্স অফিস কালেকশন করে বাজিমাত করল। 2019 সালে আসলো এর সেকেন্ড পার্ট। শুধু কি স্ক্রিন, রবিও এই পাখিদের বাস্তব দুনিয়ায় উড়িয়ে নিয়ে আসলো। ফিনল্যান্ড থেকে শুরু করে ব্রিটেন, মালয়েশিয়া, পৃথিবীর নানা প্রান্তে গড়ে উঠল অ্যাংরি বার্ডস থিম পার্ক, যেখানে মানুষ সশরীরে গিয়ে গেমের মতো বিশাল গুলতি দিয়ে সবুজ শূকরদের দুর্গ ভাঙার লাইভ অভিজ্ঞতা নিতে পারত। অ্যাংরি বার্ডস তখন আর স্মার্টফোনের মেমোরিতে বন্দী কোনো সাধারণ অ্যাপ ছিল না, এটি হয়ে উঠেছিল ডিজনি বা মার্বেলের মতোই এক পূর্ণাঙ্গ গ্লোবাল এন্টারটেইনমেন্ট ফ্র্যাঞ্চাইজি। বিনোদন জগতের এমন কোনো কোণ বাকি ছিল না যেখানে এই রাগী পাখিরা নিজেদের জায়গা করে নেয়নি। কিন্তু একটা প্রবাদ আছে না, সময়ের চাকা কারোর জন্য চিরকাল এক জায়গায় থেমে থাকে না। অ্যাংরি বার্ডসের ক্ষেত্রেও ঠিক তাই হলো। 2010-এর দশকের মাঝামাঝি সময়ে এসে মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি খুব দ্রুত এবং ভীষণ নিষ্ঠুরভাবে বদলাতে শুরু করলো। বাজারে আসতো নতুন নতুন আইডিয়া আর তীব্র সব প্রতিযোগী।
ক্যান্ডি ক্রাশ এসে কেড়ে নিল সাধারণ বা ক্যাজুয়াল গেমারদের মন। ক্লাশ অফ ক্লেন্স মেতে উঠল স্ট্র্যাটেজির লড়াইয়ে, আর সাবওয়ে সার্ফার্স কেড়ে নিল তরুণদের অবসর। তারপরেও যখন পাবজি বা ফ্রি ফায়ারের মতো মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল গেমগুলো আসলো, মোবাইল গেমিংয়ের পুরো সংজ্ঞাটাই বদলে গেল। মানুষ তখন গুলতি ছেড়ে হাতে তুলে নিল ভার্চুয়াল AK-47। রবিও এই পতন ঠেকাতে আপ্রাণ চেষ্টা করছিল। তারা অ্যাংরি বার্ড স্পেস, অ্যাংরি বার্ড স্টার ওয়ার্স, অ্যাংরি বার্ড ট্রান্সফরমার্স, এমনকি গেমটির দ্বিতীয় পার্ট এনেছিল। কিন্তু অতিরিক্ত রিমেক আর একের পর এক একই ধাঁচের গেম বাজারে ছাড়ার কারণে মানুষ একসময় এই ফ্যান্টাসি থেকে মুখ ফিরিয়ে নেয়। সেই পুরনো নস্টালজিক পাগলামি আর কোনোভাবে ফিরিয়ে আনা যাচ্ছিল না। একসময়ের অপ্রতিরোধ্য এই ব্যান্ডের দেয়ালে তখন স্পষ্ট ফাটল। আর ঠিক এই চরম সংকটের মুহূর্তেই গল্পে আসলো মোবাইল গেমিং ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট। 2023-24 সালের দিকে জাপানি ভিডিও গেম জায়ান্ট সেগা, যারা আমাদের সবার ছোটবেলার প্রিয় সনিক দ্য হেজহগ গেমটি বানিয়েছিল, তারা এক ঐতিহাসিক ঘোষণা দিল। রবিওকে বাঁচাতে এবং তাদের এই আইকনিক ক্যারেক্টারকে নিজেদের করে নিতে সেগা পুরো রবিও কোম্পানিটিকে 776 মিলিয়ন বা প্রায় 800 মিলিয়ন মার্কিন ডলারে কিনে ফেলে। যে রাগী পাখিরা একসময় দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে লড়াই করছিল, তারা চলে গেল গেমিং দুনিয়ার অন্যতম প্রাচীন এক রাজার দরবারে। সনিক আর অ্যাংরি বার্ডস দুটি ভিন্ন প্রজন্মের দুই কিংবদন্তি এক হয়ে গেমিংয়ের এক নতুন প্রজন্মের দিকে পা বাড়ালো। ফিনল্যান্ডের এক অন্ধকার ঘর থেকে শুরু করে কোটি কোটি ডলারের এক গ্লোবাল ব্র্যান্ড। অ্যাংরি বার্ডসের এই অবিশ্বাস্য উত্থান আর পতনের গল্প আমাদের জীবন এবং ব্যবসার কিছু অমূল্য পাঠ দিয়ে যায়। লেসন নাম্বার 1, জীবনে 51টা ব্যর্থ মানেই সব শেষ নয়। আপনি 52তম চেষ্টাই হতে পারে পৃথিবীর বুকে আপনার সবচেয়ে বড় ইতিহাস। লেসন 2, আইডিয়া যত সিম্পল বা সহজ হবে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি হবে। লেসন 3, টাইমিংই শেষ কথা। রবিও যদি ঠিক সময়ে স্মার্টফোন আর অ্যাপ স্টোরের এই বৈপ্লবিক পরিবর্তনকে ধরতে না পারত, তবে হয়তো এই জনপ্রিয়তা কোনোদিন তৈরি হতো না। আর লেসন নাম্বার 4, ক্যারেক্টার ব্র্যান্ডিং কতটা পাওয়ারফুল হতে পারে তা তো আমরা রবিওর বিশাল মার্চেন্ডাইজ ব্যবসা দেখেই বুঝেছি। আজ সময় বদলেছে, আমাদের পকেটের স্মার্টফোনগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়েছে, গ্রাফিক্স আরও উন্নত হয়েছে। আমাদের কাছে এখন হাই এন্ড গেমিংয়ের জন্য একগাদা আধুনিক অপশন আছে। হয়তো আজ আমরা কেউ প্রতিদিন নিয়ম করে অ্যাংরি বার্ডস খেলি না, প্লে স্টোরের কোনো এক কোনায় ধুলোয় জমছে এই রাগী পাখিদের আইকন, কিন্তু মন থেকে বলুন তো, একটা সময় ছিল না যখন বাসের সিটে বসে, স্কুলের টিফিন ব্রেকে, কলেজের করিডোরে কিংবা অফিসের ক্লান্তিকর ডেস্কের এক ফাঁকে আমরা সবাই আমাদের সমস্ত মনোযোগ উজাড় করে দিয়েছিলাম ওই একটা ছোট্ট স্ক্রিনে। আঙুলের ডগায় গুলতির রাবারটা টেনে নিখুঁত নিশানা করার মাঝে যে নিষ্পাপ আনন্দ ছিল, তা কি আজকের এই কোটি টাকার গ্রাফিক্সের গেমগুলো দিতে পারবে? অ্যাংরি বার্ডস আসলে শুধু মোবাইল গেম বা অ্যাপ ছিল না, এটা ছিল একটা আস্ত জেনারেশনের শৈশব। আমাদের প্রথম স্মার্টফোন হাতে পাওয়ার প্রথম উত্তেজনা, আমাদের এক টুকরো রঙিন নস্টালজিয়া। পৃথিবী যত দ্রুতই এগিয়ে যাক না কেন, আমাদের স্মৃতির অ্যালবামে এই রাগী পাখিরা আর তাদের সেই চিরচেনা সুর সবসময় অমলিন থাকবে। অ্যাংরি বার্ডস নিয়ে যদি কোনো আপনার এরকম মজার মুহূর্ত থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।